আসসালামু আলাইকুম। ক্লিয়ার কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? কথাগুলো শোনা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও। শারমিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিয়া মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? অ্যাঞ্জেল পূর্ণিমা ক্লিয়ার। নাওশি নাদিয়া, জি ভাইয়া। মিতু আক্তার ক্লিয়ার। ওকে, তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইতিমধ্যে তোমরা সবাই জানো যে নার্সিং এর সার্কুলার তো দিয়েছে, বা অন্যান্য অ্যাডমিশন যে আছে তারও সার্কুলার হয়তো তাড়াতাড়ি দিবে। জুনে পরীক্ষা হবে ইউনিভার্সিটি যেগুলো, আর নার্সিং এর অ্যাডমিশন 20 তারিখে হবে, মে মাসের 20 তারিখ। হ্যাঁ তন্ডা মন্ডল, ভালো আছি। তুমি ভালো আছো? তো তোমাদের 20 তারিখে যেহেতু পরীক্ষা, তাড়াতাড়ি তোমাদের এক্সাম ডেট দিচ্ছে। ইউনিভার্সিটির মূলত পরে তোমাদের পরীক্ষাগুলো হয়, আগে ইউনিভার্সিটি হয়। যেহেতু তোমাদের পরীক্ষা ইউনিভার্সিটির আগে, সো একটু বেশি করে লেখাপড়া করতে হবে। আর সাধারণ জ্ঞানের সবকিছুই তোমাদের পড়ার দরকার নাই। দেন আন্তর্জাতিক বিষয় বলি অনেক আছে, এই যে এনআর সিরিজের বইয়ে অনেক আন্তর্জাতিক দেয়া, আন্তর্জাতিক সব থেকেও পড়ার দরকার নাই। তার কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, আমি এগুলো আরেকটু বলবো। যেহেতু সময় এখন কম, মূল টপিকের উপর গুরুত্ব দিতে হবে। কম্পিটিশন বেশি হবে। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার বের করো তোমরা। 47 পৃষ্ঠা। মাহিয়া 47 পৃষ্ঠা বের করো। তন্ডমন্ডল, হ্যাঁ ভাইয়া 47 পৃষ্ঠা বের করো। তন্দ্রা মন্ডল কি ভাইয়া, কিসের শব্দ হয়? আচ্ছা, কোন টপিকগুলা পড়বা? ঠিক আছে, বলবো না আগে কোন টপিকগুলা পড়বা, তার একটা আমি আলাদাই একটা লেকচার নিব অনেক। কেমন? হ্যাঁ, মূল টপিকগুলো একটু বলে দিব অনেক। এইগুলো আজকে পড়াবো, দেখো ওগুলো বলবো অনেক তোমাদের। আজকে পড়াবো জাতীয় অর্জন, ব্যক্তিত্ব পুরস্কার, চলচ্চিত্র, খেলাধুলা। তো এই যে টপিকটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আজকে যে টপিকটা পড়াবো, জিজি পোকার মতন সাউন্ড হচ্ছে, পাশে জিজি পোকা ডাকে, এর জন্য জিজি পোকার মতন সাউন্ড হচ্ছে। যাই হোক, শোনা যাচ্ছে আমার কথা? তাই বলো। বাংলাদেশের জাতীয় অর্জন,
আজকে পড়াবো এইটা, দেখো বাংলাদেশের জাতীয় অর্জন। জাতীয় অর্জন বলতে এইটা মিন করে যে বাংলাদেশ কোথায় কি অর্জন করছে, ঠিক আছে, যে বাংলাদেশের কি কি অর্জন আছে। এটা কিন্তু কোনো ব্যক্তিগত অর্জন না, বাংলাদেশের অর্জন। যদি মনে করো যে অর্জনটা কেমন বাংলাদেশের, এইখানে তন্ডামণ্ডল সে মনে করো ফার্স্ট বাংলাদেশ হিসাবে এভারেস্ট জয় করছে, তাহলে ওইটা কিন্তু বাংলাদেশের একটা অর্জন। কি অর্জন? পৃথিবীর মধ্যে সে প্রথম এভারেস্ট জয় করছে। বাংলাদেশের জাতীয় অর্জনগুলো মূলত এই রকমের, কথা বুঝছো? তো এই টপিকটা ইম্পর্টেন্ট আছে, এই টপিকটার প্রতি গুরুত্ব দিতে হবে। আর তোমাদের আগেই বলছিলাম যে এই যে বইগুলো কেমন, এখন বলে কোনো লাভ নাই, এক্সামের পরে বুঝতে পারবা। তোমরা চোখ বুঝে এই যে এনআর সিরিজের বইগুলো পড়তে পারো, আর কোনো কিছু দরকার নাই, আশা করি এইটা। তারপরেও এক্সামের পরে তোমরা বুঝতে পারবা যে আসলে কথাগুলো কি। যেমন কালকে মেডিকেলের পরীক্ষা গেল 1 তারিখে। মেডিকেলের তোমার জেকে এবং ইংলিশ, একদম জেকের সব কোশ্চেনগুলাই এই বই থেকে কমন ছিল, সব কোশ্চেন। শুধুমাত্র রিসেন্ট 2টা কোশ্চেন ছিল না, রিসেন্ট তো আর যেহেতু বইতে নাই। আর তোমার ইংলিশেরও হয়তো 3-4টা কোশ্চেন মিস হয়েছে, 2-3টা, আর সব কোশ্চেনগুলো কিন্তু ইংলিশ কমন ছিল, হুবাহু বই থেকে দেয়া। ওকে, আমরা বাংলাদেশের জাতীয় অর্জন শুরু করি। দেখো ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে? 111টি। এই 111টি ছিটমহল কিন্তু এখন ছিটমহল থেকে তেমন একটা কোশ্চেন আসে না, কিন্তু এই ছিটমহলটা টোটালে ছিটমহল ছিল তোমার 51 আর 11, 162টা সম্ভবত। 162টা ছিটমহলের মধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ছিটমহল হয়েছে 111টা, আর ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল 51টা, ঠিক আছে। বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি? সিলেট। এই যে বাংলাদেশের প্রথম, সিলেট কিন্তু ডিজিটাল শহর। বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর সিলেট। আর তোমার একটু মনে রাখবা, ডিজিটাল শহর বাংলাদেশে ফার্স্ট সিলেট। সিলেটে দেখবা, সিলেটে কারো বাসা, এখানে কেউ তাহলে কমেন্ট করো যে আমার বাসা সিলেট। সিলেটে কিন্তু ওই শহরে উপরে তার নাই, ঠিক আছে, তারগুলা কিন্তু সব নিচে, মানে মাটির নিচ থেকে নিচে, ওই যে শহর অঞ্চলে, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নগরী একটা। আর বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কিন্তু যশোর। আর ডিজিটাল জেলা প্রথম বাংলাদেশের সিলেট। এই বইটার নাম কি? আফরোজা আক্তার শান্তা। এই বইটার নাম তোমার এনআর সিরিজের, টোটালে নার্সিং এর বই, এনআর সিরিজেরই 5টা। এইটা এনআর সিরিজে স্পেশাল নার্সিং ফর সাধারণ জ্ঞান। ওকে, দেখো জাতির জনক বঙ্গবন্ধুর জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষায় সে বক্তৃতা প্রদান করে। টিফা চুক্তির 2 পক্ষ হলো কি? যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা টিফা চুক্তি হয়েছিল, তা অনেক আগে, ঠিক আছে। তো মনে রাখবা, টিফা চুক্তিটি 2টা পক্ষ ছিল, 2টা দেশের মধ্যে এই চুক্তিটা হয়েছে, একটা যুক্তরাষ্ট্র এবং আরেকটা বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই। তাইওয়ান, মনে রাখবা, তাইওয়ানের সাথে কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, মানে তোমার একটা পণ্য বা কোনো কিছু আমদানি রপ্তানি করা হয়, বাট কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, কোন দেশের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্যিক এবং কূটনৈতিক কোনো ধরনের রিলেশন নাই, কোনো ধরনের সম্পর্ক নাই? তোমরা বলতে পারো?
তোমরা বলতে পারো, একটু কোশ্চেন জিজ্ঞেস করি তোমাদের, বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক কোনো ধরনের সম্পর্ক নাই? কোন দেশের সাথে বলতে পারো? ওই দেশটার নাম কি? দেখি কেউ পারো কিনা। তো পরে আমি অ্যান্সারটা বলে দিব। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? স্থায়ী সালিসি আদালত। এই যে স্থায়ী সালিসি আদালত কিন্তু নেদারল্যান্ডের হেগে অবস্থিত। না তাইওয়ানের সাথে, না তাইওয়ানের সাথে তো এই দেখো কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই তাইওয়ানের সাথে। কিন্তু আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি বাংলাদেশের সঙ্গে কোন দেশের বাণিজ্যিক এবং কূটনৈতিক কোনো প্রকার সম্পর্ক নাই? পপিভৌমিক ইসরায়েল বলছো। আরো দেখি তোমরা অ্যান্সার করো, তারপর আমি বলবো যে কোন দেশের সাথে কোনো প্রকার সম্পর্ক নাই। তো বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? স্থায়ী সালিসি আদালত। এটা কিন্তু নেদারল্যান্ডের হেগে অবস্থিত, জাতিসংঘের একটা সংস্থা। মুসা ইব্রাহিম কিসে খ্যাতি লাভ করেন? প্রথম বাংলাদেশ হিসাবে 2010 সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন, কিন্তু ফার্স্ট এভারেস্টে ওঠে কিন্তু এই যে মুসা ইব্রাহিম। তালেবান, তাসফি সুলতানা, তালেবান তো কোন একটা দেশ না, তালেবান হচ্ছে তোমার একটা রাজনৈতিক সংস্থা। আফগানিস্তানের এখন বর্তমান সরকার হয়েছে তালেবান সরকার। হ্যাঁ, মোসাম্মদ শারমিন আক্তার এবং পপি ভৌমিক ফার্স্ট অ্যান্সার দিছো যে ইসরায়েল, এবং শারমিন আক্তার অ্যান্সার দিছে ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েলের সাথে কোনো প্রকার সম্পর্ক নাই বাংলাদেশের, মানে কোনো প্রকার বাণিজ্যিক বলো কূটনৈতিক বলো কোনো প্রকার রিলেশন তাদের সাথে নাই। যেহেতু ইসরায়েল মুসলমানের উপর অনেক নির্যাতন করে না, ফিলিস্তিনের উপর কিন্তু তারা অনেক নির্যাতন নিপীড়ন এরকমের প্রতি বছরই অনেক শিশু হত্যা করে, এর জন্য ওদেরকে স্বীকৃতি দেয় নাই কিন্তু বাংলাদেশ। ইসরায়েলকে কিন্তু বাংলাদেশ স্বীকৃতি দেয় নাই এবং ওদের সাথে এর জন্য কোনো প্রকার সম্পর্ক স্থাপন করে নাই বা ভবিষ্যতেও করবে না, এরকমের কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে অন্তর্ভুক্ত বা কথাগুলো। কোন পণ্যটি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক? জিআই পণ্য কোনটা বলতো? জামদানি কাপড়। এই যে জামদানি কাপড় কিন্তু বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক একটা পণ্য, মনে রাখবা এইটা। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পায় কত সালে? 2016 সালে। আর কোন স্থানকে 2016-17 সালের সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছিল? মহাস্থানগড়। সার্ক নিয়ে কিন্তু সার্ক পড়াবো, এটা কিন্তু একটা আন্তর্জাতিক সংস্থা। এইটা দক্ষিণ অঞ্চলের, এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলের 8টা দেশ নিয়ে এই সার্ক অবস্থিত। সার্কের রাজধানী তোমার নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের সচিবালয় বা সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডু, আর সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়, আর সার্কের সচিবালয় কাঠমান্ডু, আর সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লি ভারতে, আর সার্ক আবহাওয়া কেন্দ্র কিন্তু অবস্থিত ঢাকাতে। সার্ক নিয়ে পরে একটা টপিকই আছে, এটা তোমাদের যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়াবো আন্তর্জাতিক বিষয় তখন এইটা বুঝাবো। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতন কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেছেন? মহিষ। বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমায় বিরোধ নিষ্পত্তি মামলা হয় কোন আদালতে? স্থায়ী সালিসি আদালতে, নেদারল্যান্ডের হেগ। নেদারল্যান্ডের কিন্তু হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে তোমার স্থায়ী সালিসি আদালত অবস্থিত। বাংলাদেশ স্কোয়ার অবস্থিত কোথায়? লাইবেরিয়া। এরপরে আছে দেখো, কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে ঘোষণা করে? বিশ্ব ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে একটা মধ্যম নিম্ন আয়ের দেশ হিসাবে ঘোষণা করে। ডেভিড ফ্রস্ট ছিলেন একজন সাংবাদিক, এটা তেমন ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট না। কোন তারিখে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? 1 জুলাই 2000
সালে, 1 জুলাই 2015 সালে কিন্তু বিশ্ব ব্যাংক কি করছে, বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে। এগুলো কিন্তু যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবা তাদের জন্য কিন্তু এগুলা ইম্পর্টেন্ট। এই যে জেকে, জেনারেল নলেজ, ঠিক আছে, এগুলো পড়লেই জাস্ট এনাফ। তো এরপরে দেখি আমরা নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতের বিচারক হিসাবে নিয়োগপ্রাপ্ত প্রথম দুজন বাংলাদেশি কে? বিচারপতি এম তাফাজ্জেল হোসেন এবং বিচারপতি আওলাদ আলী। এগুলো তেমন তোমাদের জন্য এত ডিপলি কোশ্চেন করবে না, এত কঠিন কোশ্চেন তোমাদের করবে না, সিম্পল কোশ্চেন করবে। আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এখানে 3টা স্টার মার্ক দিতে পারো যে এই টোটালে টপিকটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে? 1988 সালে। এটা কিন্তু একটা 1 স্টার দেয়া আছে, দ্যাট মিনস এইটা ইম্পর্টেন্ট। যেগুলা স্টার মার্ক দেওয়া মনে করবা ওইগুলা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে যেগুলো 3 স্টার দেওয়া ওইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো 1 স্টার দেওয়া মোটামুটি ইম্পর্টেন্ট। তাসফি সুলতানা ভাইয়া, একটা প্রশ্ন, প্রথম ডিজিটাল শহর যশোর হবে। মূলত 2টা ডিজিটাল শহর, একটা সিলেট, যশোর। হ্যাঁ, সিলেট এবং যশোর, এই 2টা ডিজিটাল শহর। যদি পরীক্ষার সময় দেয়া থাকে যশোর তাহলে যশোর দিবা, আর যদি দেয়া থাকে সিলেট তাহলে সিলেট দেবা। 2টাই কিন্তু ডিজিটাল শহর। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? তাসফি আলাদা বলতে 2টাই। শোনো, বাংলাদেশের ডিজিটাল শহর সিলেট এবং যশোর, 2টাই ডিজিটাল শহর, ঠিক আছে, 2টাই তোমার হবে। হ্যাঁ, যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর, এরপর সেকেন্ড সিলেট। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্য হয় তখন 3টা দেশ একসাথে কিন্তু সদস্য পদ লাভ করে। একটা বাংলাদেশ, উগান্ডা, আর একটা তোমার নাইজার না কি যেন একটা নাম, ঠিক আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। এই যে দেখো, বাংলাদেশের জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম একজন বাংলাদেশি সভাপতি ছিলেন, তার নাম হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের ওআইসি এর সদস্য হয় কত সালে? 1974 সালে কিন্তু ওআইসি বলতে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি একটা মুসলিম বিশ্বে মুসলমান দেশ নিয়ে একটা সংস্থা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই সংস্থা নিয়েও কিন্তু তোমাদের পড়াবো আমি পরে। তো এই বাংলাদেশ ওআইসি সদস্য পদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে? 1995 সালে। 1995 সালে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ হয়। এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। এই টপিকটা কি নিয়ে কথা, যে বাংলাদেশ কখন কোন সংস্থার সাথে সদস্য পদ লাভ করছে, এইগুলা কিন্তু এইখানে কথাই, মানে এই যে টপিকটা। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? 1995 সালে। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে? 2বার, টোটালে 2বার। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? এই যে সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু কি করে? বাংলায় সে বক্তৃতা দেয়। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে? 1972 সালে। একটু লক্ষ্য রাখো, একটু মনে রাখবা, এই বাংলাদেশ কিন্তু সর্বপ্রথম কমনওয়েলথের সদস্য পদ লাভ করে। যদি পরীক্ষার সময় এইভাবে আসে
যে বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থায় সদস্যপদ লাভ করে, তাহলে তোমরা কিন্তু অ্যান্সার হবে কিন্তু কমনওয়েলথ। কারণ 1972 সালের আগে বাংলাদেশ নামক একটা দেশের জন্ম হয়েছে 1971 সালে। তো 1971 সালের পর বাংলাদেশ প্রথম যে সংস্থার অন্তর্ভুক্ত হয়েছে বা সদস্যপদ লাভ করছে ওইটার নাম কমনওয়েলথ। এখন কথা হচ্ছে কমনওয়েলথটা কি? কমনওয়েলথ কিন্তু বিশ্বের এই যে ব্রিটিশ শাসনের যেসব দেশগুলো ছিল, যেসব দেশগুলো ব্রিটিশরা শাসন করত, ওই দেশগুলো মিলাইয়া একটা সংস্থার নামই কমনওয়েলথ। কথা বুঝছো তোমরা? যদি না বুঝে থাকো জিজ্ঞেস করবা কিন্তু। জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? 29তম অধিবেশনে। 29তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছে, এইটাও কিন্তু মনে রাখবা। আর তোমাদের একটা কথা বারবার বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে যত প্রকার কথা আছে সব পড়াগুলাই পড়বা, কারণ তার থেকে কোশ্চেন একটা বা দুইটা এইটা আসবে, এটা মাস্ট। মা লাগানো সেই আঁকি ভাইয়া, এনার প্রশ্ন ব্যাংক বা মডেল টেস্ট বই নাই। এনারের প্রশ্ন ব্যাংক মানে মডেল টেস্ট এবং তোমার এনারের মডেল টেস্ট আর শর্ট সিলেবাস মানে শর্টকাট সাজেশন, যে খুব অল্প পড়ার মধ্যে, এবং সাম্প্রতিক কোশ্চেন, এইগুলা পাওয়া যাবে তোমার এপ্রিলের 20 তারিখ। মানে আমরা 1 মাস আগে বের করব মডেল টেস্ট গুলো, 1 মাস আগে বের করব। মডেল টেস্টের কাজ চলছে, 1 মাস আগে বের করব। এর জন্য কারণ সাম্প্রতিক কোশ্চেন গুলো কিন্তু আগে যদি বের করি তাহলে কিন্তু সাম্প্রতিক কোশ্চেন গুলো এখানে অ্যাড করা যাবে না। মনে করো অনেক মডেল টেস্টও বের করছে আরো 3 মাস আগে, 4 মাস আগে, 2 মাস আগে, ওই মডেল টেস্টের মধ্যে সাম্প্রতিক কোশ্চেন নাই। এর জন্য মডেল টেস্ট আগে যেহেতু মেইন বই সলভ করতে হবে, এরপর তো মডেল টেস্ট, তো আমরা মডেল টেস্টটা বের করব জাস্ট 1 মাস আগে। কারণ যখন পরীক্ষা যখন হবে, একটু শোনো, তোমাদের যখন এই যে মের 20 তারিখ যে পরীক্ষা হবে, তো তারা কিন্তু কোশ্চেন প্যাটার্ন তৈরি করবে 1 মাস আগে থেকে, মানে কোশ্চেনগুলো নিবে এবং ওইগুলো যাচাই বাছাই করার পরে কোশ্চেনগুলো তৈরি করবে। তাহলে 1 মাস আগে যদি মডেল টেস্টটা বের করি তাহলে সাম্প্রতিক সব কোশ্চেনগুলো এখানে দেয়া যাবে। কিন্তু পরে আগে যদি বের করতাম তাহলে কিন্তু তোমার এগুলা দেয়া যাইতে না। যখন এখন যে রাশিয়া ইউক্রেন বিভিন্ন ধরনের যে যুদ্ধ আছে, বিভিন্ন যে ইনফরমেশন আছে, ওইগুলা কিন্তু অ্যাড করা যাইতো না যদি মডেলটা আগে বের করা হইতো। এর জন্য 1 মাস আগে মডেলটা বের করা হবে। যখন তোমার ওদের যখন কোশ্চেন প্যাটার্ন তৈরি করা হয়ে যাবে 1 মাস আগে, তখন 1 মাস আগে জাস্ট 1 মাস সময় পাবো মডেলটা পড়ার জন্য। বইগুলো তোমাদের কুরিয়ার মাধ্যমেই নিতে হবে এপ্রিলের 18 তারিখ। যেহেতু তোমাদের মে মাসের 20 তারিখে তোমাদের পরীক্ষা, এপ্রিলের 17 তারিখ বইগুলো একসাথে কুরিয়ার করব যেন 20 তারিখের মধ্যেই তোমরা বইগুলো পাও, মানে বইগুলো পাও। এবং 1 মাসের ওইখানে একটা রুটিন দেয়া হবে যে কিভাবে কি পড়বা। আর খুব মানে এই ডিপলি যে সব কোশ্চেন না, এখন তো খুব পরিমাণে এখানে দেয়, ওখানে খুব শর্ট আকারে দেয়া থাকবে, একদম শর্ট বলতে একদম খুব ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো, সব এমসিকিউ গুলো এখানে দেয়া হবে 2500 এমসিকিউর মতন। তারপর তোমার দেয়া হবে এই যে টপিক গুলা থেকে কোশ্চেন আসার মতন আসতে পারে, একদম শর্টকাটে একটা সাজেশন থাকবে। বাংলা শর্টকাট, তারপর হচ্ছে তোমার বিজ্ঞান শর্টকাট, জেকে শর্টকাট, সবকিছুই শর্টকাট এবং মডেল আকারে, এবং সাম্প্রতিক কোশ্চেন গুলা যেগুলো আসার মতন সব থাকবে, সব মিলাইয়া। ঠিক আছে, এইরকমের একটা মডেল টেস্ট খুব শর্টকাটে থাকবে। হয়তো কুরিয়ার চার্জ সহ সবকিছু মিলাইয়া খরচটা হবে 150 টাকার মতন, মানে খুব হাতের নাগালে, হয়তো হ্যাঁ কুরিয়ার সহ 150 টাকার মতন হয়তো কস্ট পড়বে। ঠিক আছে, মানে যারা ওইটা নিবা জাস্ট 18 তারিখ 17 তারিখ বইগুলো
বের করিয়া 1 মাসের মধ্যে ওইগুলো দিব। তখন ওইখানে রিসেন্ট কোশ্চেনগুলো সবই থাকবে, সাম্প্রতিক কোশ্চেনগুলো সব থাকবে। এবং এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়া এই বিগত 2-3 মাসে চাকরিতে যত কোশ্চেনগুলো আসছে ওইগুলা কিন্তু তোমাদের রিপিট করে, ওইগুলো ওইখানে থাকবে। ঠিক আছে, এই যে বিগত বছরের চাকরিতে মানে এই যে 2-3 মাসে যা দিচ্ছে ওইগুলো, তো ওই আকারে সবগুলাই থাকবে। 17 তারিখে একসাথে পাঠাবো, কেমন? আচ্ছা যাই হোক, আমরা এখন এই নিয়ে কথা বলি, এরপর ওই নিয়ে হয়তো কথা পরে বললি। আজকে তোমাদের অনেকক্ষণ পড়াবো, অনেক। এরপর দেখো বাংলাদেশ, ওই মডেলগুলো পড়লে 60% ইনশাল্লাহ কমন পাবা। মডেলগুলো তো খুব শর্টকাটে দেয়া থাকবে, হয়তো 10 দিন লেখাপড়া করলে মডেল এবং সংক্ষিপ্ত আকারে কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারবে। মানে 10 দিনে পড়ার মতন একটা মডেল তৈরি করা হবে, যেন 10 দিন পরে অ্যাটলিস্ট তোমরা 50 আপ মার্কস তুলতে পারো। কথা বুঝছো? ওইখান থেকে আর খুব যেগুলা ইম্পর্টেন্ট ওই আকারে দেয়া থাকবে, যেন ম্যাক্সিমাম কমন পড়ে। মানে মূল কথা হইছে যেন ওইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পড়ে, এই রকমের করে কোশ্চেনগুলো তৈরি করা হবে। আচ্ছা দেখো, এখন তোমরা, হ্যাঁ টাকা তো বিকাশেই দিবা, কিন্তু এখন আমরা পড়ি, পরে ওইগুলা নিয়ে কথা হবে, কেমন? আমরা এখন পড়ি। দেখো বাংলাদেশ কোন সালে কমনওয়েলথে গেল? বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। এই যে দেখো কোশ্চেনটা কিন্তু, বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। তাহলে এই কমনওয়েলথে কিন্তু বাংলাদেশ প্রথম সদস্যপদ অর্জন করে। কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এই দেখো বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। ইম্পর্টেন্ট কিন্তু, ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করবে এগুলো। কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন? 17 সেপ্টেম্বর 1974 সালে। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? আবুল আহসান। সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান। আচ্ছা, সার্ক নিয়ে কিন্তু তোমাদের এখন পড়াচ্ছি না, সার্ক নিয়ে কিন্তু আলাদাই কথা আছে। এখন সার্ক নিয়ে এমনিতে একটু বলি, যেহেতু সামনে এইটা বাদ যে কোশ্চেনটা। সার্ক গঠনের সময় জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছে, বাংলাদেশের যে প্রেসিডেন্ট ছিল বিএনপির, সে উদ্যোগ নিয়েছে। 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, সার্ক নিয়ে অনেক কথা আছে, সার্ক যখন পড়াবো তখন। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র? 32তম। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য রাষ্ট্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? 25 সেপ্টেম্বর 1974 সালে। 25 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের যে বাংলায় ভাষণটা দিয়েছিল। এই দেখো কয়েকটা কিন্তু নানান আকারে কোশ্চেনগুলো আসতে পারে, যেভাবে তোমাদের কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে ওইভাবেই কিন্তু এখানে কোশ্চেনগুলো দেওয়া। একটা কোশ্চেনেরই বিভিন্ন ভাবে কিন্তু দেয়া, কারণ আমরা চাচ্ছি যাতে কোশ্চেনগুলো হুবাহু কমন পাও তোমরা, একদম হুবাহু, যে কোনো প্রকার একদম চেঞ্জ না হয়, যেই রকমের পড়ে যাবা যেন ওই রকমেরই কোশ্চেনগুলো পরীক্ষায় কমন পাও। এই রকমের করে কিন্তু লেখা, আর এই রকমের করেই তোমরা এই রকমের করেই কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ। তা তো 20 তারিখের পরে দেখা যাবে, মে মাসে। কোন বাঙালি প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখো একমাত্র বাঙালি বলি বা বাংলাদেশের একমাত্র লোক বলি বা যাই বলি না কেন, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলায় ভাষণ দিচ্ছে, আর কিন্তু কেউ বাংলায় ভাষণ দেয় নাই। এরপর দেখো বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এইটা থেকে কিন্তু তোমাদের গত বছর কোশ্চেন ছিল। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়, আচ্ছা এইটা কি বলি একটু, বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানে বাংলাদেশের কোন কোন সংস্থার, আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে আছে, এই কথাগুলো এইখানে কিন্তু। তো দেখি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। সিডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
সিডাপের সদর দপ্তর কিন্তু ঢাকা। এই যে সিডাপের সদর দপ্তর ঢাকাতে অবস্থিত, এইটা কিন্তু তোমাদের নার্সিং কোশ্চেনে কিন্তু আসছিল, অ্যাডমিশনে কিন্তু আসছিল, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা আসছে। ICDDRB কোথায় অবস্থিত? এইটারও সদর দপ্তর অবস্থিত ঢাকা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশের সেনাবাহিনী নাই? মালদ্বীপের। এটা একটা প্রাসঙ্গিক অন্য একটা কোশ্চেন। তো এই যে সিডাপ, ICDDRB এইগুলার সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। তাসবি সুলতানা বললা যে ভাইয়া রমজানে সকালে ক্লাস নেন, বিকালে ইফতার। হ্যাঁ, সকালেই ক্লাস নেব। নতুন ক্লাস রুটিন তোমাদের জানিয়ে দেব কখন ক্লাস নিব, যেহেতু রমজানে ক্লাস চেঞ্জ হবে। আর তোমাদের এখন থেকে প্রতিদিন ক্লাস নিব, হয় প্রতিদিন ক্লাস থাকবে, না হলে মডেল টেস্ট থাকবে, না হলে এক্সাম থাকবে প্রতিদিন। তো এরপরে আমরা দেখি, দেখো নেক্সট হ্যাঁ আজান দিছে, একটু ওয়েট করি, তাই এর জন্যই পড়াচ্ছি না। লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে? বলো। আচ্ছা দেখি লেখাগুলা কি, হ্যাঁ ক্লিয়ার না? প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঢাকাতে। এই ঢাকাতেই কিন্তু প্রথম সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানে সার্ক গঠন করবে কি করবে না, কে করবে, এগুলো উদ্যোগ নিছে জিয়াউর রহমান। যেহেতু তার আমলে বা সেই এই সার্ক গঠনের উদ্যোগ নিছে, এর জন্য প্রথম সার্কের সম্মেলন কিন্তু ঢাকাতে হয়েছে। ইনশাআল্লাহ তাসফিফ। হ্যাঁ অপশন দিব। দেখো সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? এরপর যে তোমাদের যে মডেল যেটা, ওইটাই তোমাদের MCQ আকারেই থাকবে, মানে পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসতে পারে মডেলটা কিন্তু ওই রকমেরই করা হবে। সার্ক কোন সালে প্রথম প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকা। এই সার্ক নিয়ে কিন্তু আলাদা কথা আছে, কিন্তু সার্কের কথাগুলো এখনই বলে দিলাম নাকি, সবগুলা সার্ক কিন্তু হয়ে গেছে। সার্ক থেকেও তোমাদের কিন্তু একটা কোশ্চেন আসছিল গত বছর না আগের বছর নার্সিং এ, যে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এই রকমের করেই কিন্তু তোমাদের খুব সহজ সহজ কোশ্চেন গুলা কিন্তু আসে, কিন্তু সকল টপিক গুলা জানতে হবে। ঠিক আছে? ওই যে বিভিন্ন যে মনে করো নার্সিং এর যে গাইড, ওখানে তো সব টপিক নাই, হয়তো তোমাদের সবার কাছেই বই আছে নার্সিং এর বিভিন্ন ধরনের গাইড, তোমরা দেখবা সকল টপিক কিন্তু দেয়া নাই, কিন্তু সব টপিক থেকেই কিন্তু কোশ্চেন একটা না একটা আসবে। এখন কথা হয়েছে টপিক তো সব জানে না, সিরিজের এই যে সাধারণ জ্ঞানটা তো অনেক, এখন সব জায়গা থেকে দেবে না, এখান থেকে যেগুলা সিম্পল কোশ্চেন গুলো ওইগুলা দেবে, কিন্তু টপিক পড়তে হবে সব। ওই যে 4-5টা টপিক বা 10টা টপিক পড়বা, সব কোশ্চেন কমন পাবে, এই রকমের না কিন্তু বিষয়টা। এরপর একটা হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ বিমস্টেক, এইটা একটা ব্যাংকের কোশ্চেন আসছিল, তো এর জন্য ইংলিশে দেওয়া। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ বিমস্টেক, বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? ঢাকা অবস্থিত। বাংলাদেশে অবস্থিত নিচের কোন প্রতিষ্ঠানই কলেরা গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে? ICDDRB। হ্যাঁ এনার ভালো করে পড়বা, ভালো করে পড়লেই অন্য কিছু আর দরকার নাই। দেখো আমরা এখন গুরুত্বপূর্ণ চুক্তি দেখি। পার্বত্য শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 2রা ডিসেম্বর 1997 সালে।
শারমিন আক্তার, জি মডেল বই নিতে হবে, তাড়াতাড়ি দিয়েন ভাইয়া, এক্সাম বেশি দিন নাই, মডেল টেস্ট নিজেকে টেস্ট করব কেমন পারি। আচ্ছা দেখো মডেল, হ্যাঁ মডেলটা 1 মাসের আগে বের করব না, কারণ মডেলে সাম্প্রতিক কোশ্চেনগুলো সব দিতে চাই, কথা বুঝছো? যেহেতু তোমরা সাম্প্রতিক নিয়ে তোমরা অনেকেই বলো যে ভাইয়া সাম্প্রতিক কি পড়বো, কোথা থেকে পড়বো, কি করব, যেহেতু সাম্প্রতিকের কোনো যে বই পড়ো সাম্প্রতিক নেই, এর জন্য সাম্প্রতিকগুলো যেন ওইটার মধ্যে গুছানো থাকে, একটা যেন বাদ না পড়ে, কথা বুঝছো? 3-4টা তো সাম্প্রতিক কোশ্চেন আসে, যেন বাদ না পড়ে, এর জন্য ওইগুলো সব কালেক্ট করিয়া একসাথে দেওয়া হবে। এর জন্য একটু লেট, ইচ্ছে করেই কিন্তু মানে দেরি করাচ্ছি, যে 1 মাস সময়ের মধ্যে ওইগুলো একটি করবো। ওকে দেখো, বাংলাদেশ 12 ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় 2015 সালের কোন তারিখে? 1 আগস্ট। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত রয়েছে? 111টি। একটু আগে কিন্তু এই কোশ্চেনটা ছিল। তো বাংলাদেশের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমা অন্তর্ভুক্ত রয়েছে? 111টা। আর বাংলাদেশের 51টা ছিটমহল বাংলাদেশ ওই ভারতে অবস্থিত। তো এরপর দেখো 1974 সালের মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? দিল্লিতে। দিল্লি কোথায় বলো? দিল্লি, ভারতের রাজধানী নয়াদিল্লি। এই দিল্লিতে কিন্তু 1974 সালে মুজিব এবং ইন্দিরা নামক একটা চুক্তি হয়েছে, মানে শেখ মুজিবুর রহমান এবং ওই সময় স্বাধীনতার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তো শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে দিল্লিতে একটা 1974 সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ওইটা চুক্তিটার নাম মুজিব-ইন্দিরা চুক্তি। আর তোমাদের একটা কথা, শারমিন আক্তার ভাইয়া, অন্য নার্সিং বইয়ের থেকে এনআর-এর বই বেস্ট। আর তোমাদের কাছে অনেকের বই তো আছে, তোমরা একটু এমনিতে মিলাইয়ে দেখবা, তাহলেই তো বুঝবা। মানে ওই অনেকে বলো না, তাসফি বলো যে ভাইয়া কনফিডেন্স পাই এই বই পড়ে, কিন্তু তোমরা একটু দেখবা যে আসলে ওই বইয়ে কি ইনফরমেশন আছে, যেমন সাধারণ জ্ঞান কি আছে, এই বইয়ে কি আছে, বাংলা ওই বইগুলোতে কি দেয়া আর এই বইটায় কি দেওয়া, তাহলে বুঝতে পারবা আসলে যে কমন বাঁচবে না যাবে কোথায়, কারণ সব ইনফরমেশন গুলাই আছে। এগুলা তোমরা এখন তো যেহেতু ইন্টারমিডিয়েট কমপ্লিট করছো, তোমরাই বুঝো যে আসলে কেমন বইগুলোতে কোনটায় কত ইনফরমেশন দেয়া, তাহলেই তো বুঝবা, ঠিক আছে? তো দেখো কোন সালে ভারতের সাথে গঙ্গার পানি বন্টনজনিত 30 বছর মেয়াদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 12 ডিসেম্বর 1996 সালে। কোশ্চেনগুলা একটু দেখবা, মোটামুটি ভাবে দেখবা, কেমন? ভারত বাংলাদেশের সহযোগিতায় বন্ধুত্ব শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত? 1972 সালে। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে কোন দেশে? থাইল্যান্ড, ভারত। এগুলা থেকে তেমন কোশ্চেন আসবে না, এগুলো বাদ দিয়ে দাও, পড়ার দরকার নাই। বহুল আলোচিত টিফা চুক্তির বিষয় কি? বাণিজ্য এবং এই যে টিফা চুক্তি, বাণিজ্য এবং বিনিয়োগ, এই দুইটা কিন্তু টিফা চুক্তির মূল বিষয়। টিফা চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র, একটু আগে কিন্তু কোশ্চেনটা আমরা পড়াই আসছি। টিফা চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে। সব মিলাইয়ে ছিটমহল 162টা। ভারত, হ্যাঁ সব মিলিয়ে ছিটমহল 162টা। ভারতের 151টা ছিটমহল বাংলাদেশের মধ্যে ছিল, আর বাংলাদেশের 51টা ছিটমহল ভারতের মধ্যে ছিল। এই ছিটমহল কিন্তু 2015 সালে বিলুপ্ত হয়েছে, কিন্তু এর জন্য ছিটমহল থেকে তেমন একটা কোশ্চেন আসে না। সবচেয়ে বেশি ছিটমহল ছিল ভারতের বাংলাদেশের মধ্যে লালমনিরহাট। এইগুলো অনেক আগে ইনফরমেশন গুলো পড়তে হইতো, এখন আর তেমন একটা এইগুলা থেকে কোশ্চেন আসে না। জাস্ট অতটুকুই পড়বা যে ভারতের ছিটমহল বাংলাদেশে কয়টা ছিল? 151টা, আর বাংলাদেশের ছিটমহল ছিল 51টা। জাস্ট এই দুইটা কোশ্চেন পড়বা। যেহেতু ছিটমহল চুক্তি বাতিল হয়েছে, মানে ওই ছিটমহল এখন আর নাই, এর জন্য ওই থেকে কোশ্চেন তেমন করে না। তো এরপরে আমরা একটু দেখি বিশিষ্ট ব্যক্তিত্ব। খুবই এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, একটু আঁকাইয়ে রাখো, এইটা 3 স্টার দিয়ে রাখো। বিশিষ্ট ব্যক্তিত্ব। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব আব্দুল লতিফ। এই যে নওয়াব আব্দুল লতিফ, সে কি করে?
বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য সে অগ্রণী ভূমিকা পালন করে। শারমিন আক্তার, হ্যাঁ এইগুলো পড়ো, আর বিজ্ঞানটা একটু পড়তে পারো, ঠিক আছে। আর শোনো, বিজ্ঞান ডিপ্লোমার বিজ্ঞানে তো পর্যাপ্ত ইনফরমেশন, এনআর সিরিজের বিজ্ঞানে যে ডিপ্লোমার ওখান থেকে তো যেহেতু নবম দশম শ্রেণীরও কিন্তু বিজ্ঞানটা দেয়া ডিপ্লোমার মধ্যে, ডিপ্লোমা যে বিজ্ঞান যেটা, সো এর পরে আর কিছু পড়ার দরকার নাই। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1929 সালে। এখন আমি তোমাদের কাছে একটা কোশ্চেন, সতীদাহ প্রথা বিলোপ করেন কে? সতীদাহ প্রথা বিলোপের জন্য কিন্তু তখন আন্দোলন করছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং সতীদাহ প্রথা কিন্তু বিলুপ্ত করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলেকে নারায়ণ দত্তকে কিন্তু বিধবার সাথে বিবাহ দিছে। এখন কথা হচ্ছে যে সতীদাহ প্রথা রহিত হয় মানে আইনটা কার্যকর হয় বা এই ভঙ্গ করা হয় কবে? 1829 সালে। এখন এই আইনটা কে করছিল? সতীদাহ প্রথা রহিত করে কে? তার নাম কি? রাজা রামমোহন রায়? না, রাজা রামমোহন রায়। যেহেতু 1829 সালে উপমহাদেশ শাসন করছে ব্রিটিশরা, তাহলে ব্রিটিশের মধ্যেই কোন একজন ব্যক্তি হবে। মনে করো আমি আন্দোলন করতে পারি, কি আন্দোলন করতে পারি তোমাদের একটু বুঝাই, তাহলে বিষয়টা বুঝবা। সতীদাহ, আমি তোমাদের বলছি যে সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। এখন এই 1829 সালে কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান নামক কোনো রাষ্ট্র ছিল না, এইটার নাম ছিল সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ। এই উপমহাদেশ শাসন করছে কারা? ব্রিটিশরা। লর্ড উইলিয়াম না, তো এই ব্রিটিশরা তো শাসন করছে। এখন তাহলে ওই সময় রাজা ছিল ব্রিটিশদের মধ্যে। এখন আমি পারি কি? আমি পারি, মনে করো যে এখন আমি একটা আন্দোলন করলাম যে তেলের কেজি 200 টাকা না 50 টাকায় বিক্রি করতে হবে তৈল, এইটা পাশ করতে হবে। এখন এই আইনকে আমি পাশ করতে পারবো? আমি আন্দোলন করতে পারি, কিন্তু পাশ করবে কি? প্রধানমন্ত্রী, এই বর্তমানে যে মনে কর প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। সে কিন্তু পাশ করবে এই আইনটা, সংসদ উত্থাপন করবে এবং সে কার্যকরী ভূমিকা রাখবে। আমি জাস্ট আন্দোলন করতে পারি। তাহলে ওই সময় যে ছিল, হ্যাঁ মাহিয়া বলছো লর্ড উইলিয়াম বেন্টিং না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, লর্ড উইলিয়াম বেন্টিং ছিল কিন্তু ওই টাইমে ভাইসরয় কিন্তু ভারতের মানে উপমহাদেশের, সে এইটা রহিত করছে। হ্যাঁ গুড মাহিয়াকে, কথা বুঝছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই আইনটা কিন্তু রহিত করতে পারবে না, কারণ সে কিন্তু একজন প্রেসিডেন্টও ছিল না। কথা বুঝতো তোমরা একটু? সে কিন্তু প্রেসিডেন্ট ছিল না বা সংসদ সদস্যও ছিল না, কিছু ছিল না সে। তাহলে তার তো আইন পাশ করার বা রহিত করার কোনো ইখতিয়ার নাই, অধিকার নাই। আছে, সে আন্দোলন করতে পারে। হ্যাঁ লর্ড বেন্টিক। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু আন্দোলন করছে এই সতীদাহ প্রথা বিলুপ্তি করার জন্য, কিন্তু এইটা আইন পাশ করছে কে? লর্ড বেন্টিং, কারণ সে কিন্তু তখন ওই উপমহাদেশের শাসন মানে তোমার ভাইসরয় ছিল। ওকে, এরপর দেখো বঙ্গবন্ধু কখন পাকিস্তানি কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন? 10 জানুয়ারি 1972 সাল। এখন কথা 26শে মার্চ রাতে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু ঢাকা থেকে সেনাবাহিনীর আটক করে নিয়ে যায়, তারপর তারে পাকিস্তানে কারাগারে রাখে। এখন পাকিস্তানে কারাগার থেকে সে 8 তারিখ মুক্তি পায়, আর বাংলাদেশে কিন্তু ফিরে আসে 10 জানুয়ারি 1972 সালে। এখন তোমরা বলো তো 10 জানুয়ারিকে কি বলা হয়? এই 10 জানুয়ারি কে কি বলা হয় বলো? কোন দিবস বলা হয় 10 জানুয়ারিকে? 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে পাকিস্তানের কারাগার থেকে কিন্তু মুক্তি পায় 8 জানুয়ারি, আর বাংলাদেশে কিন্তু ফিরে আসে 10 জানুয়ারি।
8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে সে কিন্তু লন্ডন যায়, লন্ডনে যাবার পরে কিন্তু বাংলাদেশে আসে 10 জানুয়ারিতে। এখন কথা হচ্ছে 10 জানুয়ারি কে কোন দিবস বলা হয়? শারমিন আক্তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, নওশী নাদিয়া স্বদেশ প্রত্যাবর্তন দিবস, তাসফি স্বদেশ প্রত্যাবর্তন। হ্যাঁ গুড, তোমরা তো ভালোই পারো। 10 জানুয়ারিকে বলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাহলে 1972 সালে 10 জানুয়ারি বাংলাদেশে এসে ফিরে আসে, এই 10 জানুয়ারিকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। অসমাপ্ত আত্মজীবনী ফারজানা নিশা স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ওকে গুড। অসমাপ্ত আত্মজীবনী কার রচনা? শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী লেখা। শেখ মুজিবুর রহমান কিন্তু কয়টা বই লেখছে? 4টা। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের লেখা, বা এইটাকে বলে আনফিনিশড মেমোরি। কারাগারের রোজনামচা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা, জানতে হবে তোমাদের। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্রী ছিলেন? বাংলা বিভাগ। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। তোমাদের কাছে প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? 3টা। কারাগার রোজনামচা, আমার দেখা নয়াচিন আর অসমাপ্ত আত্মজীবনী, এই 3টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা। হ্যাঁ আচ্ছা, ল বিভাগের 4টা না 3টে, আর একটা তোমার পাণ্ডুলিপি হিসেবে মানে ওইটা লেখা, কিন্তু মূলত 3টে লেখা মূল। একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচিন। তাহলে আমরা কি পাইলাম দেখো, শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন, কিন্তু শেখ হাসিনার পিতা দ্যাট মিন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। এইটাও কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো, জবে বলো, আসছে এইটা, ঠিক আছে, যে অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। আচ্ছা, তোমাদের একটা সাম্প্রতিক একটা কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি পারো কিনা। কোশ্চেনটাই 2 বছর যাবত চাকরি পরীক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় আসে, মানে খুব ইম্পর্টেন্ট সাম্প্রতিক কোশ্চেনটা। এখনো কোশ্চেনটাকে সাম্প্রতিক হিসাবেই ধরা হয়, বা এখনো কোশ্চেনটা আসে। কোশ্চেনটা হচ্ছে, মুজিব শতবর্ষের এই লোগোটির ডিজাইনার কে? মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? এইটা অনেক চাকরি পরীক্ষায় আসছে, অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে আসছে। কোশ্চেনটা এখনো জবে আসে। এখন তোমাদের কাছে কোশ্চেন যে মুজিব শতবর্ষ লোগোটির ডিজাইনার কে? দেখি পারো কিনা তোমরা, না পারলে তো আমি বলে দেবো। ওকে, দেখো, আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য। উক্তিটি করে কে বলো? ফিদেল কাস্ট্রো। ফিদেল কাস্ট্রো কিন্তু একজন। নওশী নাদিয়া সব্যসাচী হাজরা। হ্যাঁ, তোমরা তো খুব ভালো পারো। শারমিন আক্তার সব্যসাচী হাজরা, গুড, তোমরা তো আসলেই খুব ভালো পারো। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার সব্যসাচী হাজরা, ইম্পর্টেন্ট খুব। আচ্ছা, এবারে দেখি তোমরা এইটা পারো কিনা। দেখবো তাহলে দেখি। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য। উক্তিটি করেন ফিদেল কাস্ট্রো। ফিদেল কাস্ট্রো একজন, সেও মারা গেছে তোমার কয়েক বছর আগে হয়েছে। এখন কথা হচ্ছে, এই ফিদেল কাস্ট্রোর বাসা কোথায়? ফিদেল কাস্ট্রো কোন দেশের প্রেসিডেন্ট ছিল, বা ফিদেল কাস্ট্রোর বাড়ি কোথায়? এই ফিদেল কাস্ট্রো একজন, এই যে ফিদেল কাস্ট্রো বঙ্গবন্ধুকে নিয়ে এই কথাটা বলছে, ফিদেল কাস্ট্রো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই দেশের। এখন কথা হচ্ছে ফিদেল কাস্ট্রোর বাড়ি কোথায়, বা এই ফিদেল কাস্ট্রো কোন দেশের মানুষ, বা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন ফিদেল কাস্ট্রো? তোমরা কেউ বলতে পারো? দেখি বলতে পারো কিনা। নওশী নাদিয়া
কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো। ওয়াও, তোমরা তো আসলেই খুব ভালো পারো, এক্সপার্ট। হ্যাঁ, গুড। ফিদেল কাস্ট্রোর বাড়ি কিউবা। কিউবা কিউবা হচ্ছে তোমার ফিদেল কাস্ট্রোর বাড়ি। কিউবা, সাদিয়া সুলতানা, কিউবা। ওকে, গুড। তোমরা অনেকেই তো আসলেই অনেক ভালো পারো, ধন্যবাদ তোমাদের। অ্যাঞ্জেল পূর্ণিমা, কিউবা। কারাগারের রোজনামসা গল্পটি রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ভাবছি যে মনে হয় ফিদেল কাস্ট্রোর বাড়ি কোথায় তোমরা পারবা না, আসলে তো তোমরা ভালো পারো। ওকে, দেখো, আচ্ছা, ক্লাস তো অনেকক্ষণই নিতে চাচ্ছি, কি ক্লাস কি নিব আরো? বলো, তোমরা কি বোরিং হও? অনেকক্ষণ আজকে ক্লাস নিতে চাচ্ছি, বলো ক্লাস কি শেষ করবো না আরো নিব? দেখো, শান্তিতে তোমরা কি বোরিং হও? বলো। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? জুলিও কুরি। খুব ইম্পর্টেন্ট। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পুরস্কার দেওয়া হয়, মনে রাখবা কিন্তু, এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন? ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। পড়বা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে সব পড়বা, সব। হ্যাঁ, আচ্ছা, দেখো, আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ারাস টাওয়ারের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং সেলের ফজলুর রহমান খান, এটা তেমন ইম্পর্টেন্ট না, পড়বা এমনি। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়? পাবনা। সুচিত্রা সেন কে বলতো? সুচিত্রা সেন কিন্তু একজন কিংবদন্তি, মানে কিংবদন্তি তো সে নাই, সে তো মারা গেছে। সুচিত্রা সেন এবং নায়ক উত্তম কুমার খুব ভালো ভালো কিন্তু রোমান্টিক বলো বিভিন্ন ধরনের ছবি কিন্তু তারা করছে। খুবই জনপ্রিয় একজন নায়িকা ছিলেন সুচিত্রা সেন। ভারতে সে ছবি করছে, তার বাড়ি কিন্তু পৈতৃক নিবাস পাবনা। ওকে, ক্লাস নেব, অনেকক্ষণ ক্লাস নেব আজকে, অনেকক্ষণ। দেখো, দেখি কতক্ষণ তোমরা থাকতে পারো। লালন ফকিরের জন্মস্থান কোথায়? ঝিনাইদা। কুষ্টিয়া লালন ফকিরের জন্মস্থান কিন্তু ঝিনাইদা, কিন্তু এই যে লালন ফকিরের কিন্তু তোমার আখড়া কিন্তু কুষ্টিয়াতে। এই যে কি যেন নওশিন নাদিয়া তো বাড়ি এই যে ঝিনাইদা এবং এই পাশে কোথায়? মেহেরপুর। তুমি ভালো করে জানো যে লালন শাহ মাজারে গেছো কখনো? বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটি লেখককে? মোনায়েম সরকার বাংলাদেশ ও বঙ্গবন্ধুর গ্রন্থটির লেখক। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বাইগার নদীর তীরে অবস্থিত। অনেকে কিন্তু বলো যে পদ্মা নদীর তীরে অবস্থিত, না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রামটি কিন্তু বাইগার নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো, পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি, তার নাম হইছে এফ.আর. খান। এফ.আর. খানের বাড়ি বাংলাদেশে, সে একজন বিখ্যাত স্থপতি শিল্পী ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? ৩রা মার্চ ১৯৭১ সালে। ৩রা মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেয়া হয়। তোমাদের কাছে প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় এবং বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছিল? তাহলে ৩রা মার্চ ১৯৭১ সালে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? তাসফি সুলতানা, ইয়েস। 1969 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তৎকালীন ডাকসু নেতা তোফায়েল আহমেদ, এখনো কিন্তু ওই তোফায়েল আহমেদ বেঁচে আছে, এই তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়। বাংলার 1943 সালে 43 সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন কিন্তু একজন বিখ্যাত বাংলাদেশের চিত্রশিল্পী। সে যে দুর্ভিক্ষের ছবি এঁকে কিন্তু খুব বিশ্বব্যাপী কিন্তু সে সমাদৃত হয়েছিল। জাতির জনক উপাধি দেওয়া হয় আব্দুর রব, কিন্তু তোফায়েল আহমেদ 1969 সালে বঙ্গবন্ধু উপাধি দেয়। ঠিক আছে। বেগম রোকেয়া জন্মস্থান করে কোথায়? বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন রংপুরে মিঠাপুকুর গ্রামে, পায়রাবন্দ গ্রামে। সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? 1901 সালে। তেমন ইম্পর্টেন্ট না এটা। অতীশ দীপঙ্কর বর্তমান কোন জেলায় আদিবাসী ছিলেন? মুন্সিগঞ্জ। তেমন ইম্পর্টেন্ট না, একবার দেখবা। উপমহাদেশে প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন? ডাক্তার জোহরা বেগম কাজী। জাস্ট একবার দেখবা, তেমন ইম্পর্টেন্ট না এগুলো। 17 মার্চ 2020 মানে 1920 কি কারণে স্মরণীয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 17 মার্চ 1920 সালে। রোকেয়ার বাসা দেখছি, ওকে, ধন্যবাদ। বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখককে? আব্দুল্লাহ আল মুতি। কোন বাংলাদেশি প্রথম সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? ব্রজেন দাস। ব্রজেন দাস কিন্তু প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা প্রকাশিত হয় 17 মার্চ 2017 সালে। আর 2012 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনে প্রকাশিত হয়। আর কারাগারের রোজনামচা এইটা প্রকাশিত হয় 17 মার্চ 2017 সালে। আর হ্যাঁ, 17 মার্চকে শিশু দিবস বলা হয়। সুমাইয়া খাতুন 1969 সালে 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি প্রদান করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পান কত সালে? 1969 সালের 23 ফেব্রুয়ারি। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। পাকিস্তান আমলে এই উক্তিটি করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু একজন ভাষা বিজ্ঞানী। মুকুল ফৌজ কে গড়ে তোলেন? কামরুল হাসান। 50-এর দশকের বিখ্যাত নারী শিল্পীকে? নবেরা আহমেদ। তেমন এগুলো ইম্পর্টেন্ট না। দেখো, নদী আমার মাস্টার মশাই, এই বিখ্যাত উক্তিটি কোন শিল্পীর? জয়নুল আবেদিন এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। যে তার উক্তিটি কি? নদী আমার মাস্টার মশাই। বাংলার নারী জাগরণের অগ্রদূতকে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। যেহেতু সে প্রথম নারীদের নিয়ে কাজ করছে, নারী শিক্ষার জন্য সে প্রথম বাংলাদেশে ভূমিকা পালন করছে, এর জন্য তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে জাদুঘরে রূপান্তর করা হয়? 1997 সালে। অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি অনুবাদ করেছেন কে? ফখরুল আলম। এই ফখরুল আলম অসমাপ্ত আত্মজীবনীর বইটাকে ইংলিশে অনুবাদ করে। কেমন? ওকে, তো দেখো, শেষ হয় নাই, বিখ্যাত ব্যক্তিবর্গ শেষ হয় নাই, শেষ করি। দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ও কারাগারের রোজনামচার মধ্যে মিল কোথায়? দুটোই জেলখানায় বসে লেখা। এইটাও একটা চাকরি পরীক্ষায় আসছে, এর জন্য এইরকমের এইটা দেয়া। মনে করো কোশ্চেনগুলা বিভিন্ন ভাবে কোশ্চেনগুলা দেয়া, তোমাদের পরীক্ষাগুলা আসলে মানে এর বাহিরে আর কোনো কিছু কমন আসার আর পসিবিলিটি নাই।
কারণ নানান স্টাইলে কোশ্চেনগুলা কিন্তু এই বইয়ে দেয়া। এরপরে আর বাহিরে আর কোশ্চেন আসার মতন কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই বলতে তোমাদের আর দিবে না। শেখ মুজিবুর রহমান লিখিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকা কে লিখেছেন? তারই কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকা লেখে, এটাও কিন্তু পরীক্ষার সময় আসে। বাংলাদেশের কোন শিল্পী, আচ্ছা একটু দেখো, একটু দাঁড়া, ওয়েট, এটা দেখা যাচ্ছে না, এইরকমে রাখি। আচ্ছা দেখো, বাংলাদেশের কোন শিল্পী পটুয়া নামে পরিচিত? কামরুল হাসান। এই কামরুল আহসান কিন্তু হাসান কি সাম্প্রতিক কোশ্চেন ব্যাংক বই দিবেন না আমাদের? হ্যাঁ দেব তো, তোমাদের তো বলছি যে 15 এপ্রিলের পরে। আজকে তো কত তারিখ? 2 তারিখ না? 15 এপ্রিল থেকে 20 এপ্রিল, এই 5 দিনে, মানে 15 থেকে 17 এপ্রিল, এই 2-3 দিন বইগুলো কুরিয়ার করব, যেন 20 তারিখের মধ্যে, এপ্রিলের 20 তারিখের মধ্যে তোমরা হাতে পাও। এরপর যে 1 মাস থাকবে, যেন 1 মাস সাম্প্রতিক মডেল সবগুলোই সলভ করতে পারো। এখন জাস্ট এইগুলো শুধু পড়বা, জাস্ট এইগুলো এখন শেষ করবা, কেমন? বাংলাদেশে কোন শিল্পী পটুয়া নামে পরিচিত? কামরুল হাসান। কারাগারের শহীদ জাতীয় 4 নেতা কারা? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এ মুনসুর আলী ও এস.এম. কামারুজ্জামান। এই 4 জনকে কারাগারে কিন্তু হত্যা করে। তাহলে এই কারাগারের 4 জন, কিন্তু এই 4 জনকে বলা হয় জাতীয় 4 নেতা। বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী কে ছিলেন? মুহিতুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সালে গ্রেপ্তার হন? 1938 সালে। 1938 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন, যখন তার বয়স মাত্র 18 বছর। তাহলে মাত্র 18 বছর বয়সে প্রথম সে কিন্তু জেলে যায়, মানে গ্রেপ্তার হয়। বঙ্গবন্ধু। এরপর দেখো, কাকমারি সম্মেলন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পূর্ব বাংলার স্বাধিকার ও সাম্রাজ্যবাদীর বিরোধী সংগ্রহ বইটির লেখক কে? ডক্টর সৈয়দ আবুল মকসুদ। দেখো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলের সন্তোষে একটা সম্মেলন ডাকছিল। ওই সম্মেলনকে বলা হয় কাকমারি সম্মেলন, মানে ওই স্থানটা কাকমারি অবস্থিত এবং সন্তোষে অবস্থিত। এবারে একটা বিসিএস পরীক্ষায়, এই যে 43তম বিসিএস পরীক্ষা আসছিল যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় সম্মেলনটা, এই যে কাকমারি সম্মেলনটা কোথায় ছিল, মানে ওই স্থানটার নাম কি? সন্তোষ, এইটা কিন্তু আসছিল। ঠিক আছে, আচ্ছা ক্লাস যা নেটে প্রবলেম পরে দেখবা, ঠিক আছে? আজকে ক্লাসগুলো অনেকক্ষণই নিব। দেখো, মরমী কবিকে, হাসন রাজাকে বলা হয় বাংলাদেশের মরমী কবি। পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মস্থান কোথায়? বিক্রমপুর। তেমন ইম্পর্টেন্ট না এইটা, তেমন না। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন পদার্থবিদ, তেমন কিন্তু ইম্পর্টেন্ট না, দেখো এগুলো। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর কে ছিলেন? বিশ্ববিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ছিলেন সে একজন। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও সত্যজিৎ রায়ের আরেকটি বড় পরিচয়, তিনি একজন গ্রাফিক ডিজাইনার। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নিবাস কোথায়? কিশোরগঞ্জ। উস্তাদ আলাউদ্দিন খাঁ কোন যন্ত্র বাজাতেন? সরোদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? ইসলামিয়া কলেজ। ইসলামিয়া কলেজে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার্থী ছিলেন এবং সে 23 এবং 24 নম্বর কক্ষে ছিল। শিল্পাচার্য কার উপাধি? জয়নুল আবেদিনের কিন্তু উপাধি শিল্পাচার্য। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কোন পদার্থবিজ্ঞানী? এম জাহিদ হাসান।
বাংলাদেশের শিল্পীদের মধ্যে জাতীয় অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেন জয়নুল আবেদিন। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু কত সাল পর্যন্ত জীবনী লিপিবদ্ধ হয়েছে? 1954 সালের। হ্যাঁ, ইসলামিয়া কলেজ কলকাতাতে। 1976 সালে কার নেতৃত্বে ফারাক্কা অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হয়? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন 3টি দেশের জাতিসংগীতের রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একমাত্র পৃথিবীর মধ্যে এই রবীন্দ্রনাথ ঠাকুরই সে 3টা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। মানে বাংলাদেশের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই বাংলাদেশের এই আমার সোনার বাংলাও কিন্তু রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে যে জাতীয় সঙ্গীত ওইটারও রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা শ্রীলঙ্কা। তাহলে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা এই 3টা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শারমিন আক্তার, ভাইয়া জেকে বিজ্ঞান বাংলা পড়তে ভালো লাগে, বাট ইংলিশ পড়তে বিরক্ত লাগে। ইংলিশ পড়তে তো খারাপ লাগবেই, ইংলিশ তো একটু কঠিন সাবজেক্ট। ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং, ইটস এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো এটা তো কঠিন হবেই। এখন কঠিন হলে তো করার কিছু নাই, পড়তে হবে। একটু প্রিপজিশন গুলা, ফ্রেজ গুলো একটু ভালো করে পড়ো। কোশ্চেন গুলা হুবাহু কমন পাবা। সিনোনিম, অ্যান্টোনিম, তারপর স্পেলিং গুলো একটু পড়ো কষ্ট করিয়া। তারপর তোমার ওইখানে আছে না ট্রান্সলেশন গুলো একটু পড়ো। কোশ্চেন গুলা হুবাহু দেখবা পরীক্ষার সময় হলে, হুবাহু কোশ্চেন গুলা কমন পাবা। তখন ভালো লাগবে। এই যে মনে করো কষ্ট করে পড়লে তখন দেখবা ভালো লাগবে। আচ্ছা দেখো এরপরে, ওস্তাদ রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিলেন? নিউজ উইকস। এই নিউজ উইকস কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল। কোন বাঙালি কবি নাইট উপাধি লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি লাভ করে, আবার 1918 না 19 সালে নাইট উপাধি ত্যাগ করে জালালাবাদ হত্যাকাণ্ডের জন্য। আবার এই উপাধি সে ব্রিটিশদের থেকে ত্যাগ করে, আর ব্রিটিশদের কাছ থেকেই সেই নাইট উপাধি পাইছিল। নবের আহমেদ কে ছিলেন? ভাস্কর ছিলেন। দেখি আর কি আছে টপিক। কে তোমাদের কি শেষ করব বলো, না আরো পড়াবো? দেখি একটু দাঁড়াও, একটু সময় দেখি কি আছে। তোমাদের কি শেষ করব বলো? বিরক্তি হও না আরো পড়াবো বলো তো? বিরক্ত হও তোমরা? ক্লাস কি কন্টিনিউ করবো আরো বলো? আলিফা আফরিন, নামাজ পড়তে হবে। হ্যাঁ নামাজ তো পড়তে হবে, তাও তো ঠিক কথা। যেহেতু কয়েকদিন ক্লাস নেওয়া হয় নাই তো, অনেক কয়েকদিন মিস ছিল নাকি, ক্লাস নেওয়া হয় নাই। আজ অফ রাখবো। আচ্ছা শোনো, অনেক দিনই তো ক্লাসগুলো, মানে কয়েকদিন ক্লাসগুলো তো নেওয়া হয় না। আর একটা কথা কি, যে হয়তো ভাবছিলাম যে জুনে তোমাদের পরীক্ষা সার্কুলার, মানে পরীক্ষাটা হবে, মানে আনুমানিক হিসাব করে রাখছি যে মের শেষে, যদি খুব তাড়াতাড়ি শেষ হয় মের শেষে বা জুনের মাঝামাঝি পরীক্ষা হবার সম্ভাবনা খুব বেশি। কিন্তু ওই মের শেষেই দিল তোমাদের পরীক্ষাটা, এই জন্য সময় তো খুব কম। এখন চাচ্ছি যে প্রতিদিনই তোমাদের ক্লাসগুলো নিব, প্রতিদিন হয় মডেল নিব, না হলে এক্সাম নিব,
না হলে ক্লাস নিব, প্রতিদিনই একটা না একটা কিছু থাকবে। রিমঝিম সীমা থ্যাঙ্কস। সুরাই একটা রাখি ভাইয়া 3টায় ক্লাস নেন, এরপর থেকে 3টায় আমার একটা ব্যাচ আছে বুঝছো, 3টায় যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে ওদের একটা ব্যাচ আছে, ওদের 3টায় ক্লাস নিতে হয়, ওদের ফিজিক্যালি মানে ক্লাস নেই 3টায়। আচ্ছা তোমাদের একটু বলি শোনো, একটু একটু গাইডলাইন দিই, মোটামুটি একটু একটু ওই অনুযায়ী একটু মেনটেন করে চলবা। এখন খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে শেষ করব। যে যে টপিকগুলো পড়াবো, যেহেতু তোমাদের সবার কাছেই বই আছে এনআর সিরিজের, ওই বই থেকে আঁকাবা। তোমাদের যে আগে একটা রুটিন দেওয়া হয়েছিল যে এইটা পর এইটা, মানে সব আন্তর্জাতিক একটা বই সব শেষ করব, যেহেতু সময়টা খুব কম, এখন যে টপিকগুলো ইম্পর্টেন্ট আগে ওই টপিকগুলো শেষ করব। যদি সময় পাই তাহলে যে টপিকগুলো তেমন ইম্পর্টেন্ট না ওই টপিকগুলো টাচ করব বা লাস্টে টাচ করব, আগে ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করব। এর জন্য রুটিন অনুযায়ী না, যেদিন যে টপিকটা পড়াবো তোমরা একটু আঁকাই রাখবা, ঠিক আছে? যে আজকে এই টপিকটা পড়াইছিল আমি একটু আঁকাইয়ে রাখি সূচিপত্রে, তাহলে তোমার ধরতে সহজ হবে যে কোন কোন টপিকগুলো তোমাদের পড়া হয়েছে। এই গেল ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা, বাংলা গ্রামার অংশটা টোটালি লাইভ ক্লাসে গ্রামার অংশটা শেষ করব। বাংলা ফার্স্ট পেপার খুবই সহজ, সাহিত্য, আর সাহিত্য সব জায়গা থেকে কোশ্চেন দেবে না, যে যে জায়গা থেকে কোশ্চেন করবে ওই কোশ্চেনগুলো আমি এমসিকিউ আকারে ইউটিউবে আপলোড করব, তোমরা সবাই ওইখান থেকে দেখবা, কথা বুঝছো? আর এক্সামগুলো তোমাদের মেসেঞ্জার গ্রুপে নেওয়া হবে বা এরপরে গুগল মিটে এক্সামগুলো নেওয়া হবে, মানে মেসেঞ্জারে ইচ্ছা করলে এক্সামগুলো দিতে পারবা, গুগল মিটেও দিতে পারবা। এই গেল কথা। মানে এখন যেহেতু প্রতিদিনই 7টার বেশি ক্লাস এখন হবে, হয়তো দেখা গেছে প্রতিদিন প্রত্যেক সপ্তাহে 5টা লাইভ ক্লাস হইল, 5টা ইউটিউবে মডেল আপলোড করা, মডেল বলতে যে 5টা অন্য ক্লাস আপলোড করা হইলো ইউটিউবে, তারপরে এক্সাম নেওয়া হইলে, অনেকগুলাই কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন থাকবে। এখন লেখাপড়ার কিন্তু তোমাদের গুরুত্ব বাড়াইতে হবে আর বেশি বেশি করে পড়তে হবে, কেমন? যার বাংলা ফার্স্ট পেপারে, আচ্ছা এই আরেকটু তোমরা একটু মনে রাখো, বাংলা ফার্স্ট পেপারে কোনগুলা বেশি পড়বা, দরকার হয় পাশে তো কলম আছে, আঁকাই রাখো বা লিখে রাখো, বা পরে এইটা দেখবা। হ্যাঁ টপিকগুলো আগে বলবো ইউটিউবে। আচ্ছা দেখো তোমাদের কিন্তু ইউটিউবে আপলোড করা আছে যে ইংলিশ কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ম্যাথ কোনগুলো একটু বেশি করে পড়বা, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তারপরে বিজ্ঞান কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কিন্তু দেয়া শুধুমাত্র জেকে ক্লাসটার সাজেশনটা দেয়া নাই, এই সাজেশনটা ওইখানে আপলোড করবে। এই গেল ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা, তোমরা ভালো করে লেখাপড়ার একটু গুরুত্ব বাড়াবা। আর বাংলা ব্যাকরণ অংশ সব তো শেষ করবো, ব্যাকরণ অংশ থেকে 20টা বা 25টা যাদের আসে, ওখান থেকে যাদের 20টা বাংলা আসে ওখান থেকে 17টাই ব্যাকরণ থেকে আসে বা 16টা, 4টা সাহিত্য থেকে দেয়, 4টা বা সর্বোচ্চ 5টা। সাহিত্য অংশ থেকে কি পড়বা? সাহিত্য অংশ থেকে বলি এনআর সিরিজের বিখ্যাত যে লোকের যে উক্তি আছে, উক্তিগুলা পড়বা, মুক্তিযুদ্ধ এবং 52 ভাষা আন্দোলন ভিত্তিক যে গল্প উপন্যাসগুলো আছে ভালো করে পড়বা, ওইগুলা 52 ভাষা আন্দোলন এবং 71 মুক্তিযুদ্ধ ভিত্তিক কিন্তু উপন্যাস গল্প থেকে 100% কোশ্চেন থাকবে। তাহলে কি কি পড়বা? 52 ভাষা, 71 মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন রচনাগুলা পড়বা, বিখ্যাত উক্তি পড়বা, বিখ্যাত লেখকের ছদ্মনাম এবং উপাধি পড়বা এনআর সিরিজের বই থেকে। আর পড়বা কি? আর পড়বা একদম লাস্টে, এনআর সিরিজের লাস্টে যত বিখ্যাত রাইটার আছে তাদের 150 মতন কোশ্চেন আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রকমের করে কিন্তু এনআর সিরিজের বাংলা ফার্স্ট পেপারের লাস্টে একটা টপিক আছে, ওই টপিকের A to Z সাহিত্যটা পড়বা, কারণ ওইখান থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট যে বিভিন্ন সাহিত্যিকের যে কর্ম ওইখানে কিন্তু সবগুলো দেওয়া। অতএব এই 4টে অপশন একটু ভালো করে পড়বা।
কারো কিছু যদি এখন জিজ্ঞেস করার থাকে বলো, যেহেতু আজকে ক্লাস আরো কন্টিনিউ করতে চাইছিলাম। অনেকে বলা যে হ্যাঁ নামাজ তো পড়ার দরকার, যে নামাজ পড়বা বা নামাজ সবারই পড়া উচিত, আর এর জন্য আজকে ক্লাস কন্টিনিউ করব না, কেমন? তো ক্লাস এই পর্যন্তই। যারা নামাজ পড়বা বা তোমরা এখন যেতে পারো, ঠিক আছে? আর কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা এখন বলতে পারো, আমি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কিছু দেওয়ার চেষ্টা, কোনো কিছু জানার থাকলে তোমরা বলো। আর ক্লাস আজকে এই পর্যন্তই, ঠিক আছে? কারো যদি কিছু জানার থাকে সে থাকতে পারো, আর যাদের ক্লাস করা হয়েছে কোনো কিছু কোশ্চেন জিজ্ঞেস করার নাই তারা লিভ নিতে পারো। আজকে এই পর্যন্ত। সাদিয়া সুলতানা ভাই, ইউটিউবের লিঙ্কটা দিয়েন প্লিজ। হ্যাঁ, ইউটিউবের লিঙ্কটা তো তোমাদের মেসেঞ্জার গ্রুপে বলো বা গ্রুপে তো দেয়া আছে, এটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে ইনফরমেশনগুলো সবসময় পাবা। সুমাই খাতুন, ওকে ভাইয়া। শারমিন আক্তার, ভাইয়া গুগল মিটে এক্সাম নিলে ভালো হয়। হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে গুগল মিটে এক্সামগুলো নিব। তো এখন তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বলো। তোমাদের কালকেও কিন্তু ক্লাস নিব, লাইভ ক্লাস নিব। প্রতিদিনই তোমাদের মোটামুটি ক্লাসগুলো এখন কিন্তু নেব। ফারজানা নাসরিন, ভাইয়া বিএসসি তে সর্বোচ্চ কত? যাদের 50-এ 45 বা 40 আপ আছে তারা 85 বা 85 পাইলে সেফ জোন। যাদের এসএসসি এইচএসসি রেজাল্ট দুইটা মিলাইয়া 40 আপ আছে তারা যদি 85 পাও তাহলে সেফ জোন। আর যাদের রেজাল্ট মনে করো 45 আছে বা তারা যদি এদিকে 80 পাও তাহলে 45 আর 80 কত? 125 বা 120 আপ পাইলেই হবে টোটালে। রিমঝিম সীমা ভাই, সাম্প্রতিকগুলো ইউটিউবে হালকা হালকা আপলোড দিবেন, আমরা ওগুলো আগে রাখবো। হ্যাঁ, সাম্প্রতিকগুলা নিয়ে একটু চিন্তা করো না, যে সাম্প্রতিকগুলা দিবে ওই যে আর যে মডেলটা যে থাকবে না সাম্প্রতিকের যে দিব সাম্প্রতিক কোশ্চেনগুলা, ওইখানে কিন্তু স্টার মার্ক দেওয়া থাকবে, কোন সাম্প্রতিকগুলা পড়বা কোনগুলা পড়বা না ওইগুলো স্টার মার্ক দেওয়া থাকবে। সো চিন্তা করো না, এক্সাম তোমাদের হবেই, এক্সাম তো নিবই। সাদিয়া সুলতানা, ভাইয়া আমার কাছে তো এনআর সিরিজের বই নাই, কি করব বলেন? এখন কি করবা তুমি জানো। এখন ওই যে টপিকগুলা দেয়া হয়, হয়তো টপিকগুলা খুঁজে খুঁজে যে বই আছে বা যা পড়ো হয়তো ওই বই থেকে দেখতে পারো, কিন্তু এই বইটা থাকলে হয়তো তোমাদের ক্লাস করতে একটু সুবিধা হইতো, ইজিলি বুঝতে পারতা, বা যখন পড়াই তখন বইয়ের পেজগুলো তোমরা খুলে দেখতে পারতা, যে খুলে বের করতা যে এই পেজ আজকে পড়াচ্ছি, তুমিও হাতে বইটা থাকতে, তাহলে তুমি মনে করতা যে মনে হয় যেন ডিরেক্ট ক্লাস করো। এরকমের একটা বই যদি হাতে থাকে তাহলে ক্লাসগুলো করতে খুব ভালো লাগে আর বুঝতেও খুব সহজ হয়, যেহেতু পাশেই বইটা দেয়া থাকে, সামনে মোবাইলটা রেখে একদম মনে হয় যেন তুমি মানে ইজিলি যে মানে খুব ভালোভাবে বুঝতে পারতাম। তো কারো কিছু যদি জিজ্ঞেস করা থাকে বলো। আজকে এই পর্যন্তই, কেমন? আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো, খোদা হাফেজ।